নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু, সেটি হচ্ছে কি প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা এই নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে তোমাদের আগের দিন একটি ভিডিও করেছিলাম, সেখানে তোমাদের আমি মহাকাব্য নিয়ে আলোচনা করেছি। আর আজকে আমি তোমাদের আলোচনা করব বিভিন্ন বই, বিভিন্ন লেখকের লেখা বিভিন্ন বই, বিভিন্ন নাট্যকারের লেখা বিভিন্ন নাটক, সেই বিষয়ে আলোচনা করব যদি প্রাচীন ভারতীয় উপমহাদেশে কিভাবে সাহিত্য চর্চা করব। তো আমাদের প্রাচীন ভারতীয় উপমহাদেশে সাহিত্য চর্চার বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের ভাষার কথা বলতে হয়। কেন? কারণ ভাষার মাধ্যমেই তো আমরা কথা বলি বা আমরা লিখতে পারি। কিন্তু এই প্রাচীন কালে মানুষের প্রাচীন ভারতীয় উপমহাদেশে আর কি, এই যে মানুষের মুখের ভাষা আর লিখিত ভাষা, এটা কিন্তু আলাদা ছিল। কেন? দুটো আলাদা ছিল। কারণ কি, প্রাচীন কালে যে ঋগ্বেদের যে ভাষা অনুমান করা হয় সেটা ছিল ছান্দস ভাষা। সেই ছান্দস ভাষা যখন বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক টান মিশে যায়, মিশে গিয়ে একটা অন্যরকম ভাষা সৃষ্টি হয়। হ্যাঁ, সেই ভাষাগুলো হচ্ছে মৌখিক ভাষা, মানুষের মুখে মুখের ভাষা। সেই ভাষা কি কি? এক হচ্ছে প্রাকৃত ভাষা, দুই হচ্ছে পালি ভাষা। মানুষের মুখের ভাষা, ভাষা দু রকমের হয়, মুখের ভাষা হচ্ছে আর লিখিত ভাষা হচ্ছে। তা এই মৌখিক ভাষা, যেটা মানুষের মুখে মুখে বিভিন্ন অঞ্চলের একটা আঞ্চলিক টান মিশে গিয়ে একটা ভাষা হয়, ছান্দস ভাষাটা পরিবর্তন হয়ে গিয়ে। তো সেই ভাষাগুলো কি কি? প্রাকৃত ভাষা এবং পালি ভাষা, মানুষের মুখের ভাষা। আর প্রাচীনকালে এই যে ভাষাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, ছান্দস ভাষা ভেঙে ভেঙে অন্য রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেভাবে তো আর লেখা যায় না। লিখতে গেলে তো ভাষাকে একটা নিয়মে বাঁধা প্রয়োজন হয়। সেই কারণে কিন্তু ব্যাকরণের সৃষ্টি হয়, ব্যাকরণ বই লেখা হয়। আর তখনকার সময় এবং সেই ভাষাটাকে যখন নিয়মে বাঁধা হয়, সেই ভাষাকে যখন সংস্কার করা হয়, তারপরে একটা নতুন ভাষা সৃষ্টি হয়, তাকে বলা হয় সংস্কৃত ভাষা। কি ভাষা? সংস্কৃত ভাষা, যেটা ভাষাকে সংস্কার করে নতুন রূপে ভাষার সৃষ্টি হয়। মানুষের মুখের কথা, লিখিত রূপ, সেটাকে সংস্কার করা হয়। লেখার সময় একটা ভাষাকে বিভিন্ন নিয়ম, বিভিন্ন ব্যাকরণের মধ্যে আবদ্ধ করা হয়, তখনই কিন্তু সংস্কৃত ভাষা সৃষ্টি হয়। আর প্রাচীনকালে যে প্রথম ব্যাকরণ বইটি লেখা হয় সংস্কৃতে, তার নাম হলো অষ্টাধ্যায়ী। সেই বইটির নাম হলো কি? অষ্টাধ্যায়ী। সেটি বিখ্যাত পণ্ডিত পাণিনি লিখেছিলেন। পাণিনির কথা তোমাদের আমি আগে আলোচনা করেছি, তোমাদের যখন আমি তক্ষশিলা মহাবিহারের কথা বলেছিলাম, সেখানে পাণিনি কিন্তু পড়াশোনা করেছিলেন। তাই সেই প্রাচীনকালের বিখ্যাত সংস্কৃতের লেখক এবং পণ্ডিত, তিনি এই ব্যাকরণ বইটি লেখেন, তার নাম অষ্টাধ্যায়ী, যেটা আজও এখনো সংস্কৃত সাহিত্য পড়ানোর সময় অষ্টাধ্যায়ীর কথা পড়ানো হয়। আচ্ছা, এটা হলো ভাষার কথা। আর এই ভাষাকে যখন লেখা হয় তখন লিপি বা বর্ণ ব্যবহার করা হয়। যেমন অক্ষর আমাদের এখনকার সময় স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তখনকার সময় প্রাচীনকালে লিপি দু রকমের ছিল। এক হচ্ছে ব্রাহ্মী লিপি, যেটা পরবর্তীকালে দেবনাগরী লিপিতে পরিণত হয়, ব্রাহ্মী লিপি। আরেকটা হচ্ছে খরষ্টি লিপি। খরষ্টি লিপি, এটি ডান দিক থেকে বাঁ দিকে লেখা। তো আমরা সাধারণত কি করি? বাঁ দিক থেকে ডান দিকে লিখি তো, কিন্তু খরষ্টি লিপি সেটা কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। আর ব্রাহ্মী লিপিটা ধীরে ধীরে দেবনাগরী লিপিতে পরিণত হয়, কারণ ব্রাহ্মী লিপির ব্যবহারই বেশি ছিল প্রাচীনকালে। আর বিভিন্ন বৈদিক যুগে বলতে পারো যে ধর্মীয় কাজে, দেবতার কাজে, মন্ত্র বিভিন্ন লেখার ক্ষেত্রে এই ব্রাহ্মী লিপিকেই লেখা হতো। তাই দেবতার কাজে এই লিপি ব্যবহার হতো বলে এটি দেবনাগরী লিপিতে পরিবর্তিত হয়। এবং এই ব্রাহ্মী লিপিতেই কিন্তু সম্রাট অশোক, তিনি কিন্তু তার বিভিন্ন শিলালেখ গুলো কিন্তু ব্রাহ্মী লিপিতেই লিখেছিলেন। তাই ব্রাহ্মী লিপির ব্যবহার কিন্তু যথেষ্ট বেশি ছিল। তো এই হলো লিপির কথা। এবার এই যে সংস্কৃত ব্যাকরণ বই সৃষ্টি হয়, সেখান থেকে বিভিন্ন আরো অভিধানের বই লেখা হয়। অভিধান তোমরা দেখবে বইয়ের পেছনে তোমাদের কিছু শব্দ দেওয়া থাকে, সেই শব্দের অর্থ দেওয়া থাকে, যেটাকে বাংলায় ইংরেজিতে বলে ডিকশনারি। এই অভিধান, সেই অভিধানও কিন্তু লেখা হয় এই প্রাচীনকালে, ব্যাকরণ বই লেখার পরবর্তীকালে। এরপর সমাজে উঁচুতলার মানুষরা তখনকার সময়, তারা কিন্তু নাটক, অভিনয়, এগুলো বিনোদনের তাদের অংশ ছিল। তো সে কারণে নাটক বিভিন্ন লেখার প্রয়োজনীয়তা হয়, নাটকের বই লেখা হয়।
তো সেই সময় প্রাচীনকালে, সব থেকে প্রাচীনকালে যে নাটকটি লেখা হয় সেটি হচ্ছে ভরতের নাট্যশাস্ত্র। ভরতের নাট্যশাস্ত্র সেটি প্রথম লেখা হয়, প্রথম এই বইটি লেখা হয় ভরতের নাট্যশাস্ত্র। আচ্ছা, এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, তখনকার সময় কিন্তু মানে চিকিৎসা বিদ্যা সম্পর্কে সংক্রান্ত বইও লেখা হয়। চিকিৎসা বিদ্যা সংক্রান্ত বিভিন্ন বই যে লেখা হয় সেগুলো কি কি? সেগুলো হচ্ছে চরক সংহিতা আর সুশ্রুত সংহিতা। চরক সংহিতা, সুশ্রুত সংহিতা। আর রাজনীতি বিষয়ে বই লেখা হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে, যখন মানে আস্তে আস্তে করে বিভিন্ন ধর্মের রাজ্যের উদ্ভব হয়, মহাজন পদের সৃষ্টি হয়, রাজার সৃষ্টি হয়, তখন রাজকার্য কিভাবে পরিচালনা করা হবে তার জন্য বিভিন্ন বই লেখা হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য বই কি ছিল? কৌটিল্যের অর্থশাস্ত্র। এর সঙ্গে উল্লেখযোগ্য ছিল কৌটিল্যের অর্থশাস্ত্র। এটি রাজনীতি বিষয় কিন্তু বই ছিল। আর এই সময় কিন্তু আরেকজন লেখকের কথা আমরা জানতে পারি, তিনি হচ্ছেন অশ্বঘোষ। অশ্বঘোষের বুদ্ধচরিত কাব্য, এটি বিখ্যাত একটি মানে বই। অশ্বঘোষের লেখা বুদ্ধচরিত কাব্য। এই বুদ্ধচরিত কাব্য মানে অশ্বঘোষ কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালের তখনকার লেখক ছিলেন, এবং তিনি এই বুদ্ধচরিত কাব্যে গৌতম বুদ্ধের জীবন এবং তার বিভিন্ন উপদেশগুলো লিখে গেছেন। তাই এটাও কিন্তু একটা বিখ্যাত কাব্য আর কি, কাব্যগ্রন্থ বুদ্ধচরিত কাব্য। এটিও প্রাচীনকালে লেখা হয়েছিল। এরপর আমি নাটকের কথা আসি। প্রথমে তোমাদের আমি বললাম যে ভরতের নাট্যশাস্ত্রের কথা বললাম, যেটা নাটকের বই লেখা হয়েছিল। তারপরে ভাস বলে একজন নাট্যকার প্রাচীনকালে বিখ্যাত ছিলেন, তিনিও কিন্তু বিভিন্ন রামায়ণ মহাভারতকে কেন্দ্র করে নাটক লিখতেন। এগুলো প্রাচীনকালে ছিল। তারপর আসি গুপ্ত যুগের কথা। গুপ্ত যুগে বিভিন্ন নাট্যকারদের কথা বলবো এবারে। গুপ্ত যুগে তো তোমাদের আমি আগেও বলেছি, গুপ্ত যুগ ছিল স্বর্ণযুগ, সাহিত্য চর্চাতেও কিন্তু স্বর্ণযুগ ছিল। আর এই গুপ্ত যুগেই কিন্তু কবি কালিদাসের কিন্তু এই গুপ্ত যুগেরই মানুষ ছিলেন। তিনি একজন বিখ্যাত কবি এবং নাট্যকার ছিলেন। তার বিখ্যাত কাব্য কি ছিল? কবি কালিদাসের বিখ্যাত দুটি কাব্য ছিল মেঘদূতম এবং কুমার সম্ভবম। এই দুটি ছিল কবি কালিদাসের বিখ্যাত কাব্য। আর নাটক হিসাবে তিনি লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম এবং মালবিকাগ্নি মিত্রম। অভিজ্ঞান শকুন্তলম এবং মালবিকাগ্নি মিত্রম, এই দুটো বই মানে তিনি লিখেছিলেন। এবারে আমি গুপ্ত যুগে আরো কিছু নাট্যকারের কথা বলতে পারি। প্রথমেই আসি শূদ্রকের বিষয়। শূদ্রক লিখেছিলেন মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকম এই বই নাটকটি তিনি লেখেন। এই মৃচ্ছকটিকম মানে হচ্ছে মাটি শকট গাড়ি, মাটির তৈরি গাড়ি, সেটাকে নিয়েই কিন্তু এই শূদ্রকের লেখা নাটকটির বিষয়বস্তু ছিল। এবং মৃৎ মানে মাটি, আর শকটিকা মানে হচ্ছে একটা শকট গাড়ি, ছোট কাঠে মানে মাটির গাড়ি যাকে বলে, সেই বিষয়বস্তু নিয়ে একটি নাটক লিখেছিলেন প্রাচীনকালে। সেটি সংস্কৃত সাহিত্যে একজন বিখ্যাত একটি নাটক ছিল মৃচ্ছকটিকম। এটা বিখ্যাত একটি নাটক প্রাচীনকালে। আর এটা কিন্তু গুপ্ত যুগেই নাট্যকার শূদ্রক। আর হচ্ছে বিশাখ দত্তের কথা জানি আমরা, সেটি গুপ্ত যুগের নাট্যকার ছিলেন তিনি। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস খুবই একটি বিখ্যাত নাটক, এবং দেবী চন্দ্রগুপ্ত, এই দুটি বিখ্যাত নাটক তিনি লিখে গেছেন বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু হলো যখন রাজা ধননন্দকে পরাজিত করে, নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে যখন চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন দখল করেন, সেই ঘটনাটাই ছিল কিন্তু মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু। ওটাকেই তিনি নাটকের আকারে লিখেছিলেন। আর দেবী চন্দ্রগুপ্ত এটা কি ছিল? এটি ছিল গুপ্ত সম্রাট কুমারগুপ্ত এবং চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজাদের যে যুদ্ধ হয়েছিল তাকে কেন্দ্র করে কিন্তু এই দেবী চন্দ্রগুপ্তম নাটকটি লেখা হয়েছিল। এই দুটি নাটকই কিন্তু বিশাখ দত্ত লিখেছিলেন, বিখ্যাত নাট্যকার ছিলেন গুপ্ত যুগে। আচ্ছা, এবারে আমরা চলে আসি রাজা হর্ষবর্ধনের বিষয়। রাজা হর্ষবর্ধন পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ রাজা, তোমাদের আমি আলোচনা করেছি রাজা হর্ষবর্ধনের বিষয়। তার সময় তিনি 3টি নাটক লিখেছিলেন। তিনিও একজন নাট্যকার ছিলেন। তিনি একজন রাজা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি কিন্তু নাটকও লিখেছিলেন। তিনি বিখ্যাত নাটক তিনি লিখেছিলেন নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, এগুলি সবই তার ছিল বিখ্যাত নাটক। এগুলো তিনি লিখে গেছেন। এই হচ্ছে প্রাচীনকালে বিভিন্ন নাট্যকারদের কথা আলোচনা করলাম। আর এই সময় কিন্তু নীতিশাস্ত্র, সংস্কৃতে নীতিমূলক গল্প কিন্তু লেখা হতো, যেমন পঞ্চতন্ত্র কিন্তু এরকমই একটা নীতিমূলক গল্প। এবং তোমরা পঞ্চতন্ত্রের বিভিন্ন গল্প তোমরা এখন রবিবার করে হয় তোমরা দেখো নিশ্চয়ই।
তো এগুলো কিন্তু সেই সংস্কৃত, প্রাচীনকালে সংস্কৃতে লেখা হয়েছিল, কিন্তু এখন সেগুলি বাংলায় সংকলন করে মানে দেখানো হয় ছোটদেরকে। এটা হলো প্রাচীনকালে নীতিমূলক গল্প। আর আমরা এবারে চলে যাই তামিল, দক্ষিণ ভারতের বিষয়। দক্ষিণ ভারতে তামিল সাহিত্য, তামিল ভাষায় লেখা হয়েছিল, সে সময় তামিল ভাষাতে সাহিত্য চর্চা শুরু হয়েছিল। তো এই দক্ষিণ ভারতের মাদুরাইতে প্রাচীনকালে 3টি সাহিত্য সম্মেলন হয়। এই সম্মেলনে বিভিন্ন সাহিত্যিকরা জমা হন। তো এই যে সম্মেলন, এগুলিকে বলা হয় সঙ্গম। তাই তামিল সাহিত্যকে বলা হয় সঙ্গম সাহিত্য। তামিল সাহিত্যকে কি সাহিত্য বলা হয়? সঙ্গম সাহিত্য। আর এই তামিল সাহিত্যে, তামিল ভাষায় লেখা দুটি মহাকাব্য কি কি ছিল? সেটি ছিল শিলপ্পাদিকারম, মণি মেখলাই। এই হচ্ছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা, বিভিন্ন লেখকদের লেখা বই, নাট্যকারদের নাটক, সব তোমাদের আমি পর আমি তালিকার মতো করে একটা আলোচনা করে দিলাম। পরপর স্টেপ বাই স্টেপ সবচেয়ে পরিবর্তন হয়েছে আর কি। আর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে যখন বৌদ্ধ এবং জৈন ধর্মের আবির্ভাব হয়, তখন কিন্তু সেগুলি সবই এই পালি ভাষা আর প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল। আর সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল বেদ, মানে বৈদিক যুগে তখন কিন্তু সংস্কৃত ভাষায় সব লেখা হতো। পরবর্তীকালে কিন্তু এই পালি ভাষা, প্রাকৃত ভাষা, মানুষের মুখের ভাষা, সেই ভাষায় কিন্তু মানে লেখা হয়েছিল জৈন সাহিত্য, বৌদ্ধ সাহিত্য। বোঝাতে পারলাম? তো এই হলো প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় সাহিত্য চর্চা। আগে তোমাদের আমি শিক্ষা চর্চা বলেছিলাম, কিভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতো। এরপর আমি সাহিত্য কি কি লেখা হয়েছিল সেটাও কিন্তু আলোচনা করলাম, এবং এইখানে আমি এই বিষয়ে আলোচনা শেষ করছি। এবং তোমাদের এই বিষয়বস্তু থেকে মূলত বেশি শর্ট কোশ্চেন আসে, বেশি তোমাদের ছোট কোশ্চেন পাবে। 1 নম্বরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ, ঠিক ভুল, এগুলো কিন্তু এই সমস্ত লেখকের বই, নাট্যকারদের নাটকের নাম, সেগুলো থেকে কিন্তু আসে। তাই এইটা কিন্তু তোমাদের এই কারণে পড়তে লাগবে ভালো করে। আমি তোমাদের তালিকার মাধ্যমে করে বুঝিয়ে দিলাম যাতে তোমাদের এগুলো মনে থাকতে সুবিধা হয়। তো এই বিষয়বস্তুর এখানে আমি আলোচনা শেষ করছি, এবং আলোচনা শেষে তোমাদের বলতে চাই, যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে নোটিফিকেশন পাবে। কারণ আমি 8ম অধ্যায় অবধি আলোচনা করে ফেলেছি। যারা এখনো মানে সাবস্ক্রাইব করলে তোমরা বুঝতে পারবে যে কতগুলো বিষয়বস্তু আলোচনা হয়ে গেছে। তোমাদের অ্যানুয়াল পরীক্ষা সামনে এসে যাচ্ছে, তোমরা কিন্তু উপকৃত হবে, আর এটাই আমার মূল উদ্দেশ্য। তো এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।